আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 18 থেকে 20 জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে শতকরা 60% ক্ষেত্রে বেশিরভাগ রোগীদের স্তন ক্যান্সার একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে শনাক্ত হচ্ছে এবং যখন ইতিমধ্যে তার ক্যান্সারটি ছড়িয়ে গিয়েছে। এভাবে অসংখ্য মা বোন কিংবা অসংখ্য কর্মজীবী নারী তার জীবনের প্রদীপটি নিভিয়ে ফেলছে অকালে। তবে আশার আলো এটাই যে আপনি যদি আপনার ক্যান্সারটি সঠিক সময় শনাক্তকরণ করতে পারেন তবে শতকরা 90% ক্ষেত্রে আপনার স্তন ক্যান্সারটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। তবে আপনি কি করে বুঝবেন আপনার স্তনে কোনো ক্যান্সার হয়েছে কিনা, প্রাথমিকভাবে বোঝার উপায়গুলো কি, কিংবা আপনি ঘরে বসে কিভাবে আপনার স্তন ক্যান্সারটি শনাক্তকরণ করতে পারেন এবং এই মরণঘাতী স্তন ক্যান্সার রোধে আপনার কতটুকু সচেতন থাকা প্রয়োজন, কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কি রয়েছে। দর্শক, আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলিয়া শাহনাজ, যিনি বিভাগীয় প্রধান, ক্যান্সার ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার সাদিয়া সচমিন সিদ্দিকা, সার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। প্রিয় দর্শক, ক্যান্সার সম্পর্কিত যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। ম্যাম, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, চলছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। পুরো বছর, প্রত্যেকটি বছর এই পুরো অক্টোবর মাস জুড়ে আমরা নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে এই মাসটিকে আমরা উদযাপন করে থাকি। কি কারণে এত আয়োজন এবং এত কর্মসূচি, কেন এত সচেতনতা বৃদ্ধি করছে, শুরুতে জানবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার সকল দর্শক যারা আছেন তাদেরকে এবং নিউজ 24-এর যারা কলাকুশলী যারা আছেন এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত যারা, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো সচেতনতা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই জরুরি, কারণ আমাদের দেশে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রোগীগুলো সব দেরিতে আসে, যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, এবং এমন পর্যায়ে আসে যখন আসলে হয় চিকিৎসা করা যায় না অথবা অর্থাৎ চিকিৎসার আওতার বাইরে তারা চলে গিয়েছেন, যেটাকে আমরা সাধারণত বলি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। সেরকম ক্ষেত্রে যখন কিউরেটিভ কোনো স্টেজে তারা থাকেন না। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এত বেশি অবস্থা খারাপ হয়ে যায় যে যখন আসলে কোনো রকম কোনো চিকিৎসাই দেওয়া যায় না। তো এই কারণেই আসলে সচেতনতা খুবই বৃদ্ধি করা দরকার, কারণ আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাইলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের কিওর রেট মোটামুটি নিয়ার অ্যাবাউট 100%। তো এবং সব রকম চিকিৎসাও কিন্তু তখন লাগে না। তো এই কারণেই আমরা মনে করি যে সচেতন হওয়াটা খুবই জরুরি। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো এটা থেকে যেন আর খারাপ না হয়, সুতরাং এখনই আমাদেরই কিন্তু সতর্ক হওয়া উচিত। এই কথার প্রেক্ষাপটে আমি একটু ম্যামের কাছে যাব যে ম্যাম বলছিল যে স্তন ক্যান্সার আক্রান্তের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে, এবং আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশে এই পরিসংখ্যানটি কিরকম, আমরা কি সেটি বের করতে পেরেছি? ধন্যবাদ অর্থি এবং নিউজ 24-এর সকল কলাকুশলীদের। এবং বাংলাদেশে আমাদের আসলে ঠিক সঠিক কোনো, যেহেতু কোনো সরকারিভাবে কোনো ক্যান্সার রেজিস্ট্রি নেই আসলে আমাদের, কাজেই একেবারে সঠিক তথ্যটি হয়তো আমি দিতে পারবো না, কিন্তু কিছু হাসপাতাল বেইজ বা কিছু আলাদা আলাদাভাবে বিক্ষিপ্ত কিছু পরিসংখ্যান আছে। তো সেই সব অনুযায়ী দেখা যায় যে যেমন একটা ক্যান্সার, যেটা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, তার একটা ডাটা আছে 2018 থেকে শুরু করে 20 পর্যন্ত। সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি আক্রান্তের হার মহিলাদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, এবং দ্বিতীয় মৃত্যুর হার ক্যান্সারে ব্রেস্ট ক্যান্সার। তো তার মধ্যে হচ্ছে যে বোথ সেক্স মানে মহিলা এবং পুরুষদের মিলিয়ে 14.5-র উপরে হচ্ছে, আর 14.5% ক্যান্সার রোগী মধ্যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং সমস্ত ক্যান্সার রোগীর মধ্যে 36% মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের হার। আর বিএমইউ, যেটা এখন আগে বিএসএমইউ ছিল, সেই তাদের একটা সমীক্ষা আছে, সেখানে দেখা যায় যে 36.4% ক্যান্সার রোগী হচ্ছে
ব্রেস্ট স্তন ক্যান্সার ক্যান্সারে মহিলাদের, আক্রান্ত হ্যাঁ, হচ্ছে এবং মহিলাদের ক্যান্সারের ভয়ঙ্কর মধ্যে তথ্য, ভয়ঙ্কর এত পরিমাণ ভয়ঙ্কর ক্যান্সার, পরিসংখ্যান। জি। এবং হয়তোবা আমরা প্রত্যেকদিন ডেটাটা কালেক্ট করতে পারছি না প্রপারলি, তাই হয়তোবা এই পরিসংখ্যানটি দাঁড়িয়েছে। আমরা যদি আরেকটু যোগ করি যে এই পরিসংখ্যানটা হচ্ছে আসলে যে যেমন ক্যান্সার ইনস্টিটিউটের পরিসংখ্যানটা হচ্ছে যে রোগীরা হাসপাতাল পর্যন্ত এসেছে তাদের মধ্যে এটা, কিন্তু আমরা কিন্তু পপুলেশন বেস ডাটা না যেটা বললাম যে বিএমইউ ডাটাটা কিছুটা পপুলেশন বেস, কিন্তু সেটা খুব ন্যারো স্কেল, একটা নির্দিষ্ট জায়গাতে শুধুমাত্র একটা পরিসংখ্যান করা হয়েছিল। ন্যাশন ওয়াইড বা সারা দেশ জুড়ে যদি পরিসংখ্যান হতো, ডেফিনেটলি এই সংখ্যাটা আরো বেশি বেশি বেড়ে যেত। এবং এই যে একটা ভয়ঙ্কর আমরা তথ্য জানলাম যে এত এত ব্যক্তি, এত নারীরা আক্রান্ত হচ্ছে স্তন ক্যান্সারে, একটু যদি আপনার কাছে জানতে চাই যে বয়স কিংবা শ্রেণীভেদে স্তন ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে আসলে কারা রয়েছে? বয়স এবং শ্রেণীভেদ যেটা দুই জিনিস। একটা হচ্ছে বয়স, বয়সের ক্ষেত্রে যেটা বলতে হয় সারা পৃথিবীতেই কিন্তু 50-এর পরে ক্যান্সারের পেশেন্ট যারা, তারা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের বেশি থাকেন সংখ্যায়, এবং মোটামুটি 4 থেকে 5% পেশেন্ট কিন্তু ইয়াং পেশেন্টরা থাকেন। হ্যাঁ, কিন্তু এটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে কিন্তু আমরা এটা চেঞ্জ দেখতে পাচ্ছি। যে এখন কিন্তু যে সব যে 50-র পরেই আসছে তা কিন্তু না, 50-র আগেও কিন্তু অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। এবং আরেকটা জিনিস হলো যে শুধু স্ট্রেট কাট বয়স না, আমরা আরেকটা বলতে পারি যে যাদের পারিবারিক ইতিহাস আছে, অথবা যাদের মনে করেন যে BRCA1 BRCA2 মিউটেশন বলি, জেনেটিক মিউটেশন যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা যে 50-র পরেই ক্রস করবে বা 50-র আগেই আসবে, কোন বয়সে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এটা একটা ব্যাপার আছে। আর শ্রেণীভেদ যদি বলেন, সেই ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো রিলেটেড উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। যেমন মনে করেন যারা রিচ পিপল, যাদের টাকা পয়সা অনেক বেশি আছে, তাদের দেখা যাচ্ছে যে তারা সেডেন্টারি লাইফ লিড করছেন, অর্থাৎ তাদের কিন্তু কোনো কায়িক পরিশ্রম নাই, তারা কিন্তু এক্সারসাইজ করছেন না। যারা অফিসগামী আছেন তারা মনে করেন অফিসেই বসে অনেকক্ষণ কাজ করছেন, একটানা হয়তো 6 থেকে 7 ঘন্টা হয়তো বসেই আছেন, ডেস্কে বসে কাজ করছেন। এবং মনে করেন ফাস্ট ফুড যারা খাচ্ছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ফাস্টফুডের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তারা সবুজ শাকসবজি যারা কম খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটার। আর একটা জিনিস হলো যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না, যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করান না, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেশি থাকে। অনেক সময় বিশেষ করে দেখা যায় যে 1 বছর টানা যদি কেউ ব্রেস্ট ফিডিং করান, মোটামুটি বেশ ভালো পার্সেন্টেজের পেশেন্টই কিন্তু সেফ হয়ে যায়, তাদের ব্রেস্ট ক্যান্সার হয় না। সো এই জিনিসগুলো তো আসলে আমাদের একটা দেখা যাচ্ছে যাদের লাইফটা একটু টাকা পয়সা যাদের বেশি আছে, তারাই কিন্তু আসলে বিলাসবহুল জীবন। এবং এখানে আরো কিছু আছে, অবশ্য এটা স্মোকিং একটা ব্যাপার আছে, কিন্তু স্মোকিং আসলে সব মহিলাদের ক্ষেত্রে, এটা গ্রাম আর শহর বলে কোনো কথা না। তো কায়িক পরিশ্রমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা। এবং আরেকটা জিনিস হলো আপনার বেবি যারা বাচ্চাদের নিতে চান, যে সমস্ত মহিলারা, তাদের উচিত অবশ্যই 30 বছরের আগেই বাচ্চা নেওয়া। কারণ হচ্ছে প্রথম বাচ্চা যদি 30 বছরের পরে হয়, তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং আমাদের দেখা যাচ্ছে যারা 30 বছরের আগে বাচ্চা সাধারণত নেন, কিন্তু নিম্ন অথবা মধ্যবর্তী বা এই সমস্ত শ্রেণীর যারা আছেন তারাই, এবং উচ্চবিত্ত সাধারণত দেরি করেই তারা বাচ্চা কাচ্চা নেন। তারা অনেক সময় মহিলারা বেশি প্রফেশনালিজম থাকে ওনারা 30-এর পরেই প্রথম বাচ্চা নেন, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা মোটামুটি রিস্ক ফ্যাক্টরের সাথে রিলেট করেই এই কথাগুলো আমরা বলতে পারি যে আমাদের দেশে যারা উচ্চবিত্ত আছেন বা উচ্চ মধ্যবিত্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত কারণে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ কিন্তু যে আমাদের লাইফস্টাইলটা, একদম লাইফস্টাইল মডিফিকেশন করাটা খুবই জরুরি। একটু আমার কাছে যাই যে এই যে এত কথা বলছি আমরা যে পারিবারিক হিস্ট্রি, আমার পরিবারে যদি কারো স্তন ক্যান্সার থাকে, সেক্ষেত্রে একটি আক্রান্তের ঝুঁকি রয়েছে, কিংবা প্রত্যেকটি মা যারা একদম কর্মজীবী, লাইফটাকে অনেক বেশি কর্মদক্ষতার মাঝে পরিচালিত করছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। ম্যাম খুব চমৎকারভাবে বলছিল, কিন্তু স্তন ক্যান্সার হয়েছে কিনা তাদেরও তো বোঝাটা খুব বেশি জরুরি। তাহলে আমরা কোন লক্ষণ বা উপসর্গের মাধ্যমে বুঝবো এটি? স্তন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ খুব কমন। আসলে প্রাথমিকভাবে সবচেয়ে কমন উপসর্গ সেটি হচ্ছে একটি চাকা বা লাম্প বলি আমরা। এটা খুব সহজেই আমরা এই জন্য স্তন ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমরা সচেতনতার জন্য আমরা বলি যে নো ইওর ব্রেস্ট ফার্স্ট, মানে আপনার স্তনের স্বাভাবিক যে গঠন বা আকৃতি এটি সম্পর্কে আগে পরিচিত হন। এবং এটা আমরা বলি যে একদম 20 বছর বয়স থেকে সব মেয়েদের শুরু করা উচিত, কারণ ওই সময় ব্রেস্টের ডেভেলপমেন্টটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সেই সময়ে যদি সবাই নিজের ব্রেস্টটা প্রত্যেক মাসে একবার করে একটু জাস্ট চেক করে বা খেয়াল করে,
আমরা বলি এখন কিন্তু রেগুলার ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা খুব বেশি গুরুত্ব দিয়ে বলা হয় না, বলা হয় যে ব্রেস্টটাকে চিনুন, জানুন এবং তারপরে খেয়াল রাখুন যে এর মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা। তো সেই পরিবর্তনের মধ্যে একটা হলো একটা লাম্প বা চাকা হতে পারে, স্কিনে কোনো চেঞ্জ হতে পারে, কোনো জায়গায় স্কিনটা একটু দেবে যাওয়া বা একটু ঢুকে যাওয়া, একটু পাকার্ড হয়ে যাওয়া, বা কমলার খোসার মধ্যে যেমন ছোট ছোট ডিম্পলিং থাকে সেরকম একটু ডিম্পলিং হয়ে যাওয়া। আমরা বলি পদ অরেঞ্জ, মানে অরেঞ্জের পিলের মতো, অরেঞ্জের খোসার মতো এরকম অ্যাপিয়ারেন্স যদি থাকে স্কিনে। তারপরে যদি কোথাও বোটাতে কোথাও ক্রাস্টেড মানে চুলকানির মতো হয়, যেটা সারছে না সাধারণ চিকিৎসা দিয়ে, বা যদি বোটার মধ্যে দিয়ে কখনো রস পড়তে থাকে, বিশেষ করে যদি ব্লাড আসে বোটা থেকে। আবার যদি মানে ব্রেস্টের সাথে সাথে যদি কোথাও মানে আর্মপিটে, ওই জায়গাটাও কিন্তু ব্রেস্টের খুব সাথে রিলেটেড, ওখানেও যদি কোনো চাকা বা মানে গোটার মতো অনুভূত হয়, এইগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের খুব আর্লি লক্ষণ। আচ্ছা আচ্ছা। তো এইগুলি হচ্ছে গিয়ে মানে বোঝা যায় আর কি, হাত দিয়ে বা দেখে এই লক্ষণগুলি দেখা যায়, যার জন্য এটার ব্যাপারে সাবধান হতে হয়। আর স্ক্রিনিং এর ব্যাপারটা অন্য, সেটা হচ্ছে যে এই লক্ষণগুলো প্রকাশের আগেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা যায়। যেটা পারিবারিক হিস্ট্রি যাদের রয়েছে, যারা একটু ঝুঁকিতে রয়েছে। পারিবারিক ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার আসলে যে শুধুমাত্র 10 থেকে 15% ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকলে বা যদি BRCA 1-2 পজিটিভ হয়, সেই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হয়। কিন্তু বাকি যে 80% বা 85% ব্রেস্ট ক্যান্সার, তাদের কিন্তু এই ইতিহাস ছাড়াই হতে পারে ব্রেস্ট ক্যান্সার। এবং সেই ক্ষেত্রে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ডায়েটারি ফ্যাক্টর বা লাইফস্টাইল এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ম্যাম খুব হাইলাইট করে বলছিল সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের আমরা অলস জীবন যাপন করছি, একটি নির্দিষ্ট গণ্ডির মাঝে জীবনটাকে ব্যস্ত সময় পার করছি, এটা আসলে স্তন ক্যান্সারের ঝুঁকিকে বাড়াচ্ছে। একটু ম্যামের কাছে যাব যে আমরা তো উপসর্গগুলো সম্পর্কে শুনছিলাম, কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে কেন স্তন ক্যান্সার শনাক্তকরণ করতে পারছি না? এটার পিছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? আমাদের অপারগতা কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব। তবে একটা আশার কথা আমি বলবো যে আগে থেকে কিন্তু আমাদের পেশেন্ট বেড়েছে, বিশেষ করে অনেকেই, বিশেষ করে শিক্ষিত একটা গ্রুপ আছে যারা কিন্তু আমাদের কাছে আসছেন জাস্ট স্ক্রিনিং এর জন্য। তো তারপরেও বলবো যে ওনারা তো আসলে আমাদের সমাজকে খুব বেশি রিফ্লেক্ট করেন না, ওটা তো খুব অল্প পার্সেন্ট, কিন্তু বেশি পার্সেন্টেজ মানুষই কিন্তু আসছেন না। তার কারণ হলো প্রথম হচ্ছে যে আমরা লক্ষণগুলো জানি না, এবং ব্রেস্টের যে চাকা যেটা হয় প্রথমে, সেই চাকাটা কিন্তু আসলে পেইনলেস। আচ্ছা। তো যেহেতু সেটাতে কোনো পেইন থাকে না, সুতরাং এটার ব্যাপারে কিন্তু তেমন কেউ মানে চিন্তা করেন না, বুঝে উঠতে পারছেন না, হ্যাঁ চিন্তাই করেন না, ওনারা বুঝতেই পারেন না যে এটা আসলে একটা খারাপ একটা লক্ষণ। কারণ আমাদের একটা মনে হয় সব সময় যে না আমার একটা তীব্র ব্যথা হবে তবেই আমি বুঝবো এখানে কোনো অসুখ আছে, আসলে কিন্তু তা না। তো সেই চাকাটা যেহেতু পেইনলেস হয় শুরুতে, সুতরাং ওনারা কিন্তু ডাক্তারের কাছে আসছেন না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমাদের সমাজটা এখন এমন অবস্থায় চলে গিয়েছে যে সেটা হলো বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে কোনো একজন মহিলা যদি কোনো সমস্যা হয়, আসলে সেটা প্রথম দিকে কিন্তু কেউই খেয়াল করেন না বা এটা সম্বন্ধে খুব ওয়াকিবহাল হন না, এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে হয়তো টোটকা চিকিৎসা, কবিরাজি এই সমস্তর মধ্যেই চলে যায়, এবং এই করতে করতে কিন্তু দেরি হয়ে যায়। নিশ্চয়ই। এবং এই ক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে আমাদের দেশের যা প্রেক্ষাপট, আমাদের সমাজের যা চিত্র, তাতে করে দেখা যায় একজন মায়ের, একজন নারীর স্তনে কোনো জটিলতা হয়েছে সেটাকে প্রকাশ্যে আনতে লজ্জাবোধ করছেন, হয়তো সামাজিক প্রেক্ষাপটকে সামনে দাঁড় করিয়ে, কিংবা অনেকে ভাবছেন যে কি করে একজন চিকিৎসকের কাছে গিয়ে আমি আমার লজ্জার স্থানটি দেখাবো, এই ভাবনার জায়গা থেকে হয়তো অনেকখানি দেরি করে ফেলে। জি জি, এটা অবশ্যই এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা কথা, যে সেটা হচ্ছে যে লজ্জাটা একটা অনেক বড় সমস্যা। কারণ হলো যে সবাই মনে করেন যে আচ্ছা আমি এখন এটা সেরে যাবে, থাক আমি না বলি, ছেলেকে বলবে বা অথবা ছেলের বউকে বলবে অথবা যাকেই হোক ফ্যামিলির মেয়েকে বলবে, এবং সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তারের কাছে কিভাবে যাবে এটাও একটা ব্যাপার, তার কাছে কিভাবে বলবে, এই ফ্যাক্টরগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এবং ফিনান্সিয়াল ফ্যাক্টরও কিন্তু আছে, অবশ্যই অবশ্যই এটা অস্বীকার করার জন্যই ফিনান্সিয়াল ফ্যাক্টর আছে, কারণ এটাও একটা ব্যাপার যে মনে করেন যে ডাক্তারের কাছে গেলে তো টাকা খরচ হবে। সুতরাং শুধু আমরা কিন্তু দেখি যে ডাক্তারের কাছে যাওয়ার সময় শুধু যে ডাক্তারকে দেখানোর জন্য যে খরচ তা কিন্তু না, মানুষ কিন্তু সবই চিন্তা করেন, কারণ ডাক্তার পর্যন্ত তাকে তো যেতে হবে,
তার যাতায়াতের খরচ, ইনভেস্টিগেশন তারপরে সবকিছু মিলিয়ে চিন্তা ট্রান্সপোর্টের করে। কস্ট, ইনভেস্টিগেশনস এর কস্ট, একটা দিন সে যে ডাক্তারের কাছে যাচ্ছে, তার রাস্তায় খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে। নিশ্চয়ই। সো এই পুরোটা জুড়েই কিন্তু তার খরচটা। একদমই। সুতরাং খুব যে অল্প খরচ নিয়ে সে যে বের হতে পারবে বা ডাক্তারের কাছে যেতে পারবে সেটা কিন্তু হচ্ছে না। সো তাকে সেই টাকাটাও কিন্তু জোগাড় করতে হয়। তো সব মিলে আসলে খরচের কিছুটা ব্যাপারটা পিছিয়ে রয়েছে important। আমরা প্রাথমিকভাবে জি, জি, শনাক্তকরণের ক্ষেত্রে। একটু ম্যামের কাছে যাব যে স্টেজে গিয়ে আপনাদের কাছে যাচ্ছে, আমি একটু জানবো যে ক্যান্সারে তো বিভিন্ন স্টেজ রয়েছে, আসলে কোন স্টেজটাতে গিয়ে আপনারা রোগীদের বেশি পেয়ে থাকেন এবং কখন কোন মানে এক্সপেরিয়েন্স নিয়ে, মানে কোন জটিলতা নিয়ে বা কোন উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয় বেশিরভাগ রোগীরা? মানে খুবই আক্ষেপের কথা আপা যেটা বললেন তার সূত্র ধরেই বলি যে বেশিরভাগ রোগী আসে আসলে মানে অ্যাডভান্স স্টেজ যেটা বলি আমরা। ব্রেস্ট ক্যান্সারের আসলে 4টা স্টেজ আছে ক্লিনিক্যালি, 1, 2, 3, 4। এখন বলা হয় যে প্রি ক্লিনিক্যাল একটা স্টেজ আছে, স্টেজ 0 যেটা প্রি ইনভেসিভ স্টেজ বা স্টেজ 0, যেখানে আসলে কোনো লক্ষণ প্রকাশের পূর্বেই ক্যান্সারকে শনাক্ত করা যায়, এরকম পদ্ধতি আছে। তো ওটাকে ধরলে 5টা স্টেজ। তার মধ্যে শেষের যে 2টা স্টেজ, তার মধ্যে 3 নম্বর স্টেজটা লোকো রিজিওনাল, মানে এটা হচ্ছে ব্রেস্টে থাকবে এবং তার আশেপাশের টিস্যুতে থাকে। আর স্টেজ 4 যেটা, সেটা ছড়িয়ে যায় অন্যান্য শরীরের আচ্ছা। অন্যান্য অর্গানে, যেমন বোনসে যায়, লিভারে যায়, লাংসের মধ্যে যেতে পারে, মানে ফুসফুসে যেতে পারে, ব্রেনে যেতে পারে, বা ওভারিতে যেতে পারে যাদের মাসিক বন্ধ হয়নি এখনো তাদের ক্ষেত্রে। তো এইসব অর্গানেও ছড়িয়ে যায়। তো আমরা খুবই মানে দুঃখের কথা হচ্ছে বেশিরভাগ মহিলাই আমাদের কাছে আসেন স্টেজ 3 অথবা খুব গ্রামের প্রান্তিক অঞ্চল থেকে অনেক সময় স্টেজ 4-এও আসেন। এই যে স্টেজ 3 বা স্টেজ 4 এ গিয়ে আসছে, তখন উপসর্গগুলো কেমন আমরা জানবো। একজন দর্শক অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, তার নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছিলাম। জি জি জি। আমরা শুনছি দর্শক, যে আপনার আমি- সমস্যাটি কি? যে আমি ম্যামের কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। ম্যাম শুনছে। আমার অনেক বছর যাবত মানে ব্রেস্টের উপর বিভাগ এবং নিচের বিভাগ মানে ব্যথা করে, সবসময় ব্যথা করে। নিজের হাত দিয়ে নিজের হাতে একটু চাপ লাগলেও ব্যথা করে। আচ্ছা। এমনি কোনো সমস্যা বুঝি না, কিন্তু ব্যথাটা অনেক ব্যথা করে। তার জন্য আমি চাচ্ছিলাম অনেক জায়গায় পরামর্শ করার জন্য, কিন্তু যে লজ্জার কারণে যেতে পারি না। কিন্তু আপনাদের অনুষ্ঠানটা দেখে আমি সরাসরি প্রশ্ন করলাম। দর্শক একটু জানতে চাই যে এই ব্যথাটি কি আপনার মাসিকের আগে পরে হচ্ছে নাকি সব সময় থাকছে? আপা সব সময় ব্যথা করে, মানে একটু নিজের হাতেও যদি কখন লাগে সব সময় ব্যথা হাতে করে। টাচ লাগলে ব্যথা করছে। বয়স কত আপনার? কোন রকম ওষুধ খাচ্ছেন কিনা, হরমোনাল কোন ওষুধ? না, আমি এই বিষয় নিয়ে কোনো ওষুধ খাই না। ব্যথা করে সব সময়, 32 বছর বয়স। দর্শক একটু জানতে চাই যে আপনি কি কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন? জি না, আমি কখনো কোনো জি। আপনার সন্তান রয়েছে কিনা, ব্রেস্ট ফিড করে কিনা, বুকের দুধ খাওয়ান সন্তান রয়েছে? জি, আমার 3 ছেলে। জি। ছোট সন্তানটির বয়স কত? আমার ছোট সন্তানের বয়স হলো যে 10 বছর বয়স। 10 বছর। জি। আপনার বয়স কত বলছিলেন, আরেকটিবার বলবেন? 32 বছর। 32 বছর। কতদিন ধরে এই সমস্যা, এই ব্যথাটি কতদিন ধরে, কত মাস ধরে হয়েছে? প্রায় 6 মাস 8 মাস যাবত ব্যথা, কিন্তু মনে হচ্ছে নিজের হাত দুটো নিজের লাগে কখনো তো ব্যথা করে, সব 8 মাসে। ম্যাম আপনারা কি কোনো প্রশ্ন করতে চান? না, ঠিক আছে, উনি আমরা কোনো বুঝতে চিকিৎসা পারছি। নিয়েছেন কিনা? এখন এবং পর্যন্ত treatment দর্শক নিয়েছেন কোনো কিনা, উনি চিকিৎসকের কোনো- শরণাপন্ন হয়েছেন কিনা, বা বুকে কোনো এক্সরে বা পরীক্ষা করিয়েছেন কিনা, আলট্রাসোনোগ্রাম করিয়েছেন কিনা? কোনো পরীক্ষা করাইনি আমি। জি জি জি। আপনি আমাদের সাথেই থাকুন ম্যাম, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। উনি আসলে অনেক বেশি শঙ্কিত কি কারণে এই সমস্যাটি হচ্ছে, প্রত্যেকটি উত্তর দেব, তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। জি। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছে দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি আসলে বলছিলেন তার মাত্র 32 এজ এবং এই বয়সে উনি দীর্ঘ 8 মাস ধরে উনি ওনার ব্রেস্টে তীব্র ব্যথা অনুভব করছেন এবং টাচ লাগলে ব্যথা করছে, এবং এই যে সমস্যাটি এটার জন্য আটপাশে উনি কোনো পরীক্ষকের চিকিৎসকের শরণাপন্ন হননি। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং কি কারণে এটি হচ্ছে? আচ্ছা, মহিলাদের ব্রেস্টের সবচেয়ে কমন কমপ্লেইন হচ্ছে আসলে ব্রেস্টের ব্যথা,
বা ম্যাস্টালজিয়া আমরা যেটাকে বলি, দুই রকম ম্যাস্টালজিয়া হয় আসলে। একটা হলো সাইক্লিক্যাল, প্রত্যেক মাসে ঘুরে ঘুরে আসে, যেটা মাসিকের আগে ব্যথাটা বেশি হয়, মাসিক হলে ব্যথাটা কমে যায়। আর ওনার যে ব্যথাটা, এটা হলো নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া। উনি যেমন বলছিলেন যে সারা মাস জুড়ে ব্যথা থাকে এবং তীব্র ব্যথা। তো এই ব্যথাগুলা পরীক্ষা নিরীক্ষা লাগে কিছু, এবং যদি পরীক্ষার কজগুলো এক্সক্লুড করে দেওয়া যায় যে অন্য কোনো খারাপ কোনো অসুখ নাই, তাহলে সাধারণত ধরা হয় যে এগুলি হলো হরমোনাল একটা ইনফ্লুয়েন্সের জন্য হয়। হয়তো ওনার ব্রেস্টটা একটু বেশি সেন্সিটিভ টু ফিমেল হরমোনস, যেগুলো ইস্ট্রোজেন, প্রজেস্টেরনে। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যদি পেশেন্টরা আমাদের কাছে আসেন বা কোনো ক্লিনিশিয়ানের কাছে যান, তারা হচ্ছে একটা অ্যানালজেসিক বা ব্যথার ঔষধ দিয়ে ম্যানেজ করেন, এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু হরমোনাল ঔষধও দেওয়া হয়। তো ওনাকে যেটা করতে হবে আসলে প্রাথমিকভাবে, একজন ভালো ক্লিনিশিয়ান বা আমরা সাধারণত এই ধরনের অসুখগুলো চিকিৎসা করে থাকেন ব্রেস্ট সার্জনরা, একজন সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে ওনার যাওয়া উচিত। এবং এখন কিন্তু উনি খুঁজলেই ওনার আশেপাশে যদি উনি ডিসকমফোর্ট ফিল করেন কোনো মেল সার্জনের কাছে, যে কোনো ফিমেল সার্জনকে উনি পাবেন। হ্যাঁ, একটু ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব, ওষুধের মাধ্যমেই নিরাময় করা সম্ভব, এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, কিছু ডায়েটারি রেস্ট্রিকশন আছে, আমরা বলে থাকি। অবশ্যই ওনাকে একজন বিশেষজ্ঞ অবশ্যই চিকিৎসা যেতে হবে। এই জন্য যে ওনার প্রাথমিক কিছু উনি পরীক্ষা করে দেখবেন, এবং তারপরে কিছু প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশন করাবেন, তারপরে ওনাকে চিকিৎসা দিবেন। তবে শুরুতেই ব্যথা নিরাময়ের জন্য ওনাকে অবশ্যই কিছু ঔষধ দিতে হবে। একদমই তাই। একটু ম্যামের কাছে যাব যে আমরা তো কথা বলছিলাম যে স্তন ক্যান্সার বিভিন্ন স্টেজ নিয়ে, স্টেজ সম্পর্কে অবশ্যই জানবো, কিন্তু একটু জানতে চাই যে স্তন ক্যান্সার আসলে শনাক্তকরণের ক্ষেত্রে রোগীরা যখন আপনাদের শরণাপন্ন হয়, বিশেষ কি ধরনের পরীক্ষার মাধ্যমে এটি শনাক্তকরণ করেন? প্রথমত রোগীরা আমাদের কাছে যখন আসে, আমরা তাদের হিস্ট্রিটা নেই, যে কি অবস্থা, কবে থেকে হচ্ছিল, তার কি এই চাকাটাতে কোনো পেইন আছে কি না, অথবা পেইন যদি থাকে তাহলে সেই পেইনগুলো কি ধরনের হচ্ছে, তারপর হলো যে কোনো এটা থেকে কোনো ক্ষত হয়েছে কি না। অনেক সময় ক্ষতও হয়, ক্ষত থেকে কিন্তু ব্লিডিংও হয়, যখন অ্যাডভান্স হয়ে যায় ব্লিডিং হয়, এগুলো অনেক কিছুই আছে। এবং আর্মপিট বা বগল যেটা আমরা বাংলায় বলি, সেখানে কোনো চাকা হয়েছে কিনা। এবং এছাড়াও আমরা কিন্তু আরও অ্যাডভান্স স্টেজে যখন মেটাস্টেসিস হয়ে যায়, অর্থাৎ এই যে ব্রেস্টের থেকে এটা কিন্তু শরীরের অন্য অঙ্গে কিন্তু যেতে পারে, যেমন ফুসফুসে যেতে পারে, তখন কিন্তু তার কাশি হবে, বুকে ব্যথা হবে, কাশির সাথে রক্ত যেতে পারে। সো এগুলোও কিন্তু হিস্ট্রি আমরা নেই। এবং পেশেন্টের জন্ডিস আছে কিনা, কারণ হচ্ছে লিভারে যেতে পারে, সো সেখানে তার জন্ডিস আছে কিনা, তার সেই লক্ষণগুলো আছে কিনা জন্ডিসের, সেগুলো আমরা জিজ্ঞাসা করে, কোনো বোনে অথবা হাড্ডিতে কোনো ব্যথা আছে কিনা, কারণ এটা কিন্তু স্টেজ 4 বোনেও চলে যেতে পারে। সো আমরা মোটামুটি সমস্তগুলো স্টেজের কথা চিন্তা করেই তাদেরকে প্রথমে কিন্তু হিস্ট্রিগুলো নেই। পারিবারিক কোনো ইতিহাস আছে কিনা, আপনি শুনলেন যে 10 থেকে 15%, কম না কিন্তু, 10 থেকে 15% পেশেন্ট কিন্তু পারিবারিক ইতিহাস থাকে। সো এগুলো আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে হিস্ট্রিটা, এবং এরপরে আমরা এক্সামিন করি, আসলে আমরা চেক করে দেখি যে এইটা কত দূর গেল। স্টেজ যেটা প্রথমের প্রাথমিক স্টেজে তো আসলে শুধু ব্রেস্টেই থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু লোকালি অ্যাডভান্সড হয়, আর স্কিনেও ধরে যেতে পারে, ব্রেস্টের উপরের চাকাটা যেটা উনি বলছিলেন কমলা লেবুর খোসার মতো হতে পারে, নিপলটা দেবে যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে থাকি। এরপরে ইনভেস্টিগেশনসে আসে, এবং ইনভেস্টিগেশনসের ক্ষেত্রে আমরা বয়সের উপর ডিপেন্ড করে আমরা কাউকে ম্যামোগ্রাফি দিই, কাউকে আলট্রাসাউন্ডও দিই। ইউজুয়ালি বয়স্ক যারা বেশি তাদের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফিটাই দিয়ে থাকি, আলট্রাসাউন্ডও দিয়ে থাকি, এবং এই সমস্ত জায়গা থেকে আমরা আসলে ইমেজ গাইডেড একটা কোর বায়োপসি করি। আগে বলা হতো এফএনএসি করার কথা, এখন কিন্তু কোর বায়োপসি করা হয়। কারণ হলো যে কোর বায়োপসি করলে একটা সুবিধা আছে, যে সেটা হলো মলিকুলার যে টেস্টগুলো আছে, যেটা আমরা এখন প্র্যাকটিস করছি, হ্যাঁ, মলিকুলার যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এগুলোর রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ওষুধগুলো দিতে পারি। সো এইটা ভাবেই আমরা বেসিক্যালি ট্রিটমেন্টটা করে থাকি, এবং ইনভেস্টিগেশনস আর তার সিমটমের উপর ডিপেন্ড করে তাকে কিন্তু তখন আমরা এক্সরে চেস্ট অথবা সিটি স্ক্যান চেস্ট, সিটি অ্যাবডোমেন, আলট্রাসাউন্ড অ্যাবডোমেন, এবং টিউমারের মার্কারটাও কিন্তু দেওয়া হয়। টিউমারের মার্কার কিন্তু ডায়াগনোসিসের জন্য দেওয়া হয় না, এটা কিন্তু মনিটরিং করার জন্য দেওয়া হয়। অর্থাৎ আমরা চিকিৎসা যখন শুরু করলাম, এই শুরু করার সময় তার মার্কারটা কীরকম ছিল, CA15.3 কীরকম ছিল, এবং পরবর্তীতে চিকিৎসা যখন শেষ হয়ে গেল বা মাঝপথেও যদি থাকে, তখন আমরা চেক করে দেখি যে আসলে ট্রিটমেন্টটা আমার ঠিক লাইন মতো যাচ্ছে কিনা, সেটা পেশেন্টের এক্সামিনেশন এবং এই ট্রিটমেন্ট। চিকিৎসক সচেতন হবেন এই প্রপার ইনভেস্টিগেশন গুলো করার ক্ষেত্রে। দর্শক রয়েছে একজন, আমরা আলোচনায় ফিরবো, দর্শকের ফোন নিয়ে আসি। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের?
দুঃখিত দর্শক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন। ম্যাম, যেমনটি বলছিলাম আমরা যে স্তন ক্যান্সারের বিভিন্ন স্টেজ রয়েছে এবং এই যে স্টেজগুলো অ্যাডভান্স স্টেজে সবাই আসছে বেশিরভাগ ক্ষেত্রে, আসলে কোন স্টেজ পর্যন্ত আসলে সেটি নিরাময়যোগ্য এবং কখন আসলে নিরাময়যোগ্য নয়, কখন সেটি ঝুঁকির মাত্রা বেশি বা একটু রিস্কি পেশেন্ট হয়ে যায়, একটু জানবো। আচ্ছা, আমরা যদি স্টেজ ওয়াইজ হিসেব করি তাহলে স্টেজ 0-তে যদি আসে, মানে ডিটেক্ট করা যায়, মানে স্টেজ 0টা আসলে ডিটেক্ট করা যায় শুধুমাত্র স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং এই স্ক্রিনিং মেথড কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশনও না। এই স্ক্রিনটা হচ্ছে মেমোগ্রাফি, যেটা এক ধরনের এক্সরে, যে এক্সরেতে মানে লাম্প তৈরির আগেই ওখানে ব্রেস্টের ডেন্সিটির কিছু চেঞ্জ অথবা মাইক্রোক্যালসিফিকেশন এরকম কিছু চেঞ্জ দেখে মানে লাম্প ফর্মেশনের আগেই বোঝা যায় যে এখানে কিছু একটা চেঞ্জ তৈরি হচ্ছে, যেটা এরপরে ব্রেস্ট ক্যান্সার তৈরি করবে, ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার তৈরি হবে। এই স্টেজে, যেটা স্টেজ 0 যদি ডায়াগনোসিস করা যায় এবং ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু মানে 5 ইয়ার সার্ভাইভাল রেট হিসেব করি আমরা মানে প্রগনোসিসের জন্য, সেটা একদম 100%। যদি এটা স্টেজ 1 হয়, যখন টিউমার সাইজটা খুব ছোট, 1 ইঞ্চির চেয়ে ছোট থাকে, কোনো আর্মপিটে কোনো লিম্ফ নোড নাই, মানে কোথাও ছড়িয়ে পড়ে নাই এটা ব্রেস্টের বাইরে, তখন যদি ডায়াগনোসিস করা যায় 98%। আচ্ছা আচ্ছা। যদি এটা স্টেজ 2-তে যায় এবং এটা তার মানে হচ্ছে যে জাস্ট ব্রেস্টেও একটা টিউমার আছে, সেটা হতে পারে 2 থেকে 5 সেন্টিমিটার, এবং আর্মপিটের মধ্যেও একটা টিউমার লিম্ফ নোড আছে, কিন্তু সেটা মোবাইল, ওখানে হয়তো কিছুটা ছড়িয়েছে কিন্তু ওটা খুব আর্লি স্টেজে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে 85%। আচ্ছা আচ্ছা, স্টেজ 2 পর্যন্ত তো জানলাম, বাকি যে স্টেজগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছে আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেফ এবং আমার সাথে আছে দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে স্তন ক্যান্সারের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে, স্টেজ 1, স্টেজ 2 এলে আসলে উপসর্গগুলো কেমন, একটু জানতে চাই। যদি অ্যাডভান্স স্টেজে একজন রোগী আসে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ধরন কীরকম, এবং যদি আর্লি স্টেজে আসে সেক্ষেত্রে ধরনটি কীরকম, ওষুধের মাধ্যমে রিকভারি করা যায় কিনা, অনেকের প্রশ্ন থাকে এটি। আচ্ছা, অ্যাডভান্স স্টেজে আসলে মানে রিকভারি রেট কমে যাচ্ছে 50%-এরও কম, এবং যদি এটা 4th স্টেজে বা মেটাস্টেটিক স্টেজে আসে সেই ক্ষেত্রে সার্ভাইভাল রেট কিন্তু 20%-এরও কমে যায়, 20%-এরও কম। এবং এই যে পুরা মোডালিটিটা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আমরা জানি যে মাল্টি মোডাল, সার্জারি ইজ আ অপশন, এখানে কেমোথেরাপি লাগে, অবশ্যই রেডিওথেরাপি লাগে, হরমোন থেরাপিও লাগে কোনো কোনো ক্ষেত্রে, এবং ইমিউনোথেরাপিও লাগে, আরও কিছু মোডালিটি নতুন এসছে, এগুলো লাগে। তো সার্জারি যে লাগবে এবং কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগবে এই স্টেজিংয়ের উপর নির্ভর করে। যদি আর্লি স্টেজ হয় সেই ক্ষেত্রে অনেক সুন্দর করে প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা মোডালিটি অ্যাপ্লাই করা যায়, সার্জারি করে ব্রেস্টটাকে সুন্দর করে রেখেও ট্রিটমেন্ট করা যায়, পেশেন্টকে খুব ভালো একটা আউটকাম দেওয়া যায় আর্লি স্টেজে, প্ল্যানিংটা খুব সুন্দর করে করা যায়। কিন্তু লেট স্টেজে গেলে যেটা হয় যে সেই ক্ষেত্রে কিন্তু আর তখন কসমেসিসের চিন্তা করাই যায় না, সেই ক্ষেত্রে পেশেন্টকে সেভ করাটাই একটু বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কেমোথেরাপি মানে সিস্টেমিক থেরাপির দিকে বেশি যাওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কেমোথেরাপি রেডিওথেরাপিটাই প্রধান হয়ে যায় একটা অংশ, এবং তখন সার্জারিটা জাস্ট হয়তো যদি একটা ফাঙ্গেটিং ম্যাস বা একটা খুব আনসাইটি একটা ডিস্টার্বিং ম্যাস হয় তখন শুধু ওইটা রিমুভ করার জন্য একটা সার্জারি হয়তো করা হয়। তো এক্ষেত্রে এই যে সার্জারির কথা বলছিল ম্যাম, আসলে আপনি তো রেডিওথেরাপি নিয়ে কাজ করছেন, কেমোথেরাপি নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনি ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। আপনার কাছে জানবো যে আসলে কেমোথেরাপি রেডিওথেরাপি প্রয়োজনীয়তা আসলে কখন, কোন ক্ষেত্রে, সার্জারির আগে নাকি সার্জারির পরে, এবং কেন মানুষের এত ভীতগ্রস্ততা এই থেরাপিগুলো নেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে কেমোথেরাপি কিন্তু বিভিন্ন স্টেজেই লাগে, এবং প্রথমে আমরা নিউ অ্যাডজুভেন্ট বলি, অর্থাৎ ডেফিনিটিভ সার্জারি করার আগেই কিন্তু কেমোথেরাপি লাগতে পারে। যেমন টিউমারটা যদি অনেক বড় হয়, সেই টিউমারটা অপারেশন করা যাচ্ছে না, তখন কিন্তু আমরা
সার্জারির আগেই কিন্তু কেমোথেরাপি দেই, অর্থাৎ তার ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপি দিয়েই শুরু হচ্ছে। এবং বিভিন্ন রকমের হাই রিস্ক পেশেন্ট যেগুলো আছে, যেমন আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি এবং এখানে টিএনবিসি বলে একটা ভ্যারাইটি আছে, HER2 পজিটিভ ভ্যারাইটিগুলো আছে, এগুলো একটা হাই রিস্ক পেশেন্ট। তো সেই পেশেন্টগুলোরও কিন্তু আগলে নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিয়েই কিন্তু স্টার্ট করতে হয়। এবং সেই ক্ষেত্রে অনেক সময় আমরা যে শুধু কেমোথেরাপি দিচ্ছি তা কিন্তু না, তার সাথে ইমিউনোথেরাপিও কিন্তু আজকাল দেওয়া হয়ে থাকে। যেমন পেমোরিজুম্যাব দেওয়া হয় এখানে নিওঅ্যাডজুভেন্ট থেরাপি হিসাবে ব্রেস্ট ক্যান্সারের টিএনবিসি কেসগুলোতে। তো আর আরেকটা হলো যে অপারেশনের পরে যেগুলো দিচ্ছি সেগুলোকে অ্যাডজুভেন্ট থেরাপি বলা হচ্ছে। এবং সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আছে যে টিউমার সাইজ যদি বড় হয়ে যায়, মার্জিনটা ধরেন ক্লিয়ার হলো না বা ক্লোজ মার্জিন হলো, অপারেশনটা যখন করলো এটা করা যাচ্ছিল না, তারপরে লিম্ফ নোডে যদি ছড়িয়ে যায় আর্মপিটে, তখন কিন্তু আমরা অ্যাডজুভেন্ট গুলো দিয়ে থাকি থেরাপি। এবং আগের মতোই হরমোন থেরাপি, এগুলা কি বলে ইমিউনোথেরাপি যেটা, সেগুলোও কিন্তু আমরা টিএনবিসি এবং HER2 পজিটিভ ক্ষেত্রে ট্রাস্টুজুম্যাব এগুলোও কিন্তু আমরা অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে কিন্তু কন্টিনিউ করি। তো এই কেমোগুলো এভাবেই দেওয়া হয়। এবং রেডিয়েশন থেরাপির ক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণত অপারেশনের পরে দিই। এবং এগুলো হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ টিউমার যদি বড় হয়ে যায়, সেটাকে আগে কেমোথেরাপি দেওয়া হয়েছে, পরবর্তীতেও তার লাগে, স্কিনে যদি ধরে যায়, আর্মপিটে যদি চলে যায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে যায় কোথাও, সেক্ষেত্রে ছড়িয়ে যায় হচ্ছে লোকালি যদি ছড়িয়ে যায়। কিন্তু যদি ডিস্ট্যান্টে চলে যায় তখন কিন্তু এটা প্যালিয়েটিভে চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার রেডিয়েশনটা দিয়ে কোনো লাভ হবে না, তখন কিন্তু আমার প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে হবে। কিন্তু লোকালি যদি ছড়ায়, ধরেন আর্মপিটে চলে গেল, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি রেডিয়েশন থেরাপি আফটার সার্জারি ইট ক্যান বি প্রোভাইডেড। রেডিওথেরাপি এবং কেমোথেরাপি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কিন্তু একটু ম্যামের কাছে যাই যে ম্যাম, একজন নারীর জীবনে তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ তো তার স্তন, যখন স্তনটি কেটে ফেলা হচ্ছে বা অপারেশন করা হচ্ছে, সবার একটি ভয় থাকে, যারা এখন আমাদের দেশে একটু উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তাদের জন্য তো স্তনটি অনেক গুরুত্বপূর্ণ। ম্যাডাম বলছিল যে তাদেরই আক্রান্তের ঝুঁকি বেশি বাংলাদেশে। তাহলে স্তন পুনর্বাসন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে বা পুনর্গঠনের ক্ষেত্রে কি সার্জারির কোনো ভূমিকা রয়েছে কিনা, এবং আমরা আসলে কতটুকু এগিয়ে রয়েছে এই ক্ষেত্রে? না, এটা একটা এখন খুব বড় একটা ইস্যু। আর স্তনের যেটা মানে অ্যাস্থেটিক যে ব্যাপারটা বা স্তন নিয়ে, যে এটা তো আসলে একটা ফেমিনিন অর্গান, আপনি চিন্তা করে দেখেন যে এটার ক্ষেত্রে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস বা আপনার অর্থনৈতিক অবস্থা কোনো ব্যাপারই না। একটা গ্রামের একটা মহিলার ক্ষেত্রে তার স্তন যেমন খুব জরুরি একটা বিষয়, একটা শহরের একটা মেয়ের জন্য বরং আরো মানে তার চেয়ে বরং আমার মনে হয় যে গ্রামের মেয়ের ক্ষেত্রে আরো বেশি জরুরি বিষয়। আমরা যারা ডে টু ডে লাইফে পেশেন্ট ডিল করি, আমরা দেখি যে পেশেন্টদের সংসার ভেঙে যায়, যার যখন ম্যাস্টেকটমি বা ব্রেস্ট অপারেশন করা হয়, এরপর কিন্তু তার ডিভোর্স রেট অনেক বেশি। তার হাজবেন্ড তার সাথে থাকতে চায় না, ডিভোর্স হয়ে যায়, এটা খুব বেশি। শহরের শিক্ষিত লোকরা বরং বোঝেন যে তার প্রয়োজনের চিকিৎসার জন্য এটা করতে হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে ব্রেস্ট রেখে যে অপারেশন, ব্রেস্ট কনজারভেশন সার্জারি, হ্যাঁ, বাংলাদেশে এই চিকিৎসা অবশ্যই সম্ভব যদি আমাদের ব্রেস্ট কনজারভেশন সার্জারির একটা খুব জরুরি মডালিটিস হচ্ছে যে ব্রেস্ট কনজারভেশন করার পরে রেডিওথেরাপি দিতে হবে। যে রিমেনিং পার্টটা রয়ে যায় ব্রেস্টে, সেই অংশে রেডিওথেরাপি দিতে হবে। এবং আরেকটা জরুরি ইস্যু হচ্ছে যে যেহেতু ওই ব্রেস্টটাতে ক্যান্সারটা রিমুভ করা হয়েছে, ওই ক্যান্সারটা ঠিকমতো রিমুভ করা হয়েছে কিনা এটা বোঝার জন্য ফ্রোজেন সেকশন ফ্যাসিলিটিস থাকতে হবে। আচ্ছা, এই প্রত্যেকটি ফ্যাসিলিটিস বাংলাদেশে अवेलेबल রয়েছে, আপনারা সেগুলোকে এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বমানের পর্যায়ে। এই চিকিৎসাটা সম্ভব বাংলাদেশে, এখন হচ্ছেও। অত্যন্ত আপনাকে ধন্যবাদ ম্যাম। একদম শেষ প্রান্তে ছোট্ট করে এক লাইনে শুনবো যে স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের আসলে করণীয় কিংবা সচেতন হওয়ার কি ভূমিকা রয়েছে? প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে স্ক্রিনিং এ আসতে হবে, এটা প্রথম। এবং নেক্সট টু দ্যাট যেটা হচ্ছে যেই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলেছি এর আগে, যে যেগুলো কারণে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে, সেগুলোকে প্রতিরোধ করাটা অত্যন্ত জরুরি। একদম শেষ প্রান্তে ম্যাম, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল ওদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে স্তন ক্যান্সার নিয়ে একটু সচেতন হই, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।